আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, নবনির্বাচিত ম্যানেজিং কমিটি সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠান বিশেষ অতিথি সাভার উপজেলার সুযোগ্য এই গাড়ি কর্মকর্তা অবকাশ সরকার, উপস্থিত আছেন আপনার বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি, আহসানুল্লাহ সাংগঠনিক সম্পাদক সভা পৌরকেন্দ্রিক, আব্দুল রহমান সাংগঠনিক সদস্য বিএনপি সহ যার নেতৃত্বে আজকে আমাদের শিক্ষকদের সাথে উদ্বোধন হচ্ছে শিক্ষক ও শিক্ষক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি কিছু কিছু পয়েন্ট এখানে নোট করেছি, আপনারা যদি কমফোর্ট ফিল করে আমি বসে বলতে চাই তাহলে তার দিকে তাকাবো, কথা বলে যাবো। 19শে এপ্রিল 1959 এই স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে প্রায় 65-66 বছর হয়ে গেছে। এর মধ্যে 8 জন প্রাথমিক ডিভিশনের শিক্ষক সহ 36 জন শিক্ষক বিভিন্ন ক্যাটাগরি এখানে শিক্ষকতা করছেন। স্টুডেন্টের সংখ্যা 1300+। একজন একটা চমৎকার কথা বলছে, সব অঙ্গের কথা অবশ্যই দিব। এখানে আমার বক্তব্য অনেক কিছু আপনারা টের পাবেন যে আপনারা কি বুঝে যাচ্ছে। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। রাহেলা খানম অনেক খুঁজে খুঁজে এনে চাকরি পাওয়া হয়েছে। সম্ভবত টিচার ছিল, আমার সঙ্গে যোগাযোগ করে আপনি ইন্টারভিউ দেন, তখন আমি চিনি না, ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম। আমার একটা টার্গেট ছিল একটা যোগ্য টিচার, কিন্তু একটা ফিমেল টিচার, দুইটাই ছিল। ফিমেলরা অনেক যোগ্য, আমার দায়িত্ব দিই না, কিন্তু তারা ছেলেদের থেকেও যোগ্য। এটা অনেক ব্যাংকে ব্যাংকে গেলে আমি টের পাই। এবং বিভিন্ন স্কুল কলেজে রেজাল্টের দিকে ছেলেদের রেজাল্ট কার্ড মেয়েদের রেজাল্ট হবে। তখন সম্ভবত 2004 সালে উনি ইন্টারভিউ দিতে আসলেন। উনি ইন্টারভিউতে ভালো করলেন, ইংলিশের টিচার ছিলেন। ইংলিশের টিচার একটা এক্সপার্টমেন্ট যে প্রতিষ্ঠানের প্রধান বা ইংলিশের টিচার, উনি একটা সমস্যার কথা আমাকে ধরে দিলেন। তা আমি তো ওখানে বাসা অ্যালাউন্স পাই, হাউস অ্যালাউন্স। এখানে তো হাউস অ্যালাউন্স বাসা নাই, হাউস অ্যালাউন্স আমাকে না দিলে তাকে আমি কথা দিচ্ছিলাম, আপনি এখানে ঢুকে আপনার যেটুকু সমস্যা সেটুকু আমি পার্সোনালি দিয়ে দেবো, একদম মানে ই করে দেবো, যে টাকাটা ব্যক্তিগতভাবে দেবো। আর 1 বছরের মধ্যে এখানে আপনাকে সরকারিভাবে আপনার বাসা, আজকে যে বাসা আমার উদ্যোগে সরকারি টাকা বরাদ্দ দিয়ে করা হয়েছে। এবং শেষের দিকে থেকে এমন সুযোগ দিয়েছি, কন্ট্রাক্টে বলা হয়েছে এই পর্যন্ত তুমি করবা, তারপর টাইলস বাথরুম ফিটিং টেনে এর সব টাইল ছাড়তে হবে এবং এই টাকা তোমরা অ্যাডজাস্ট করে দেবে। তাই সমস্যা। এবং উনি 10 বছর এই প্রতিষ্ঠানকে ভালোই নেতৃত্ব দিয়ে ভালোইভাবে পরিচালনা করেছে বলে আমি জানি, কারণ আমি তো 6 সালের পরে তার সামনে আসতে পারিনি। একটা কথা কি, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আসছে, অন্য প্রতিষ্ঠানে তো প্রকট না, এখানে প্রকট। আপনাদের মধ্যে কিন্তু বন্ধনটা একদমই একটা অপ্রিয় সত্যি কথা না বলে পারছি না। ধরেন স্যারকে আমি দোষ দেবো না, কারণ স্যার যখন দায়িত্ব পেয়েছিল তখন আওয়ামী লীগের সেই দুঃশাসন চলতেছে। আওয়ামী লীগের কমিটির কিছু কিছু মেম্বার, নাম ভোট করতে চায় না, কিছু কিছু টিচারকে পিক আপ করে এমন জায়গায় নিয়ে গেছে যে তার একটা যোগ্যতা নেই, ওইটা একটা সাবজেক্ট নেই, ওই সাবজেক্ট সে পড়ে হাউ ডিয়ার, এটা আমি জীবনে শুনি না। সব জায়গায় চেঞ্জ হয়েছে, স্যার হয়তো সেগুলা চেঞ্জ করতে পারে না, কিন্তু আজকের থেকে নতুন করে চেঞ্জ শুরু হবে। আমি স্যারকে অনুরোধ করবো, আপনি অক্টোবর মাসে বিদায় নেবেন, যাওয়ার আগে দেখে যান, আমাদেরকে সহযোগিতা করেন। আপনি যেটা পারেন না, চক্ষু লজ্জার কারণে, আন্তরিকতার কারণে তাদের সাথে আপনাদের এমন সম্পর্ক হয়ে গেছে, আপনি তাদেরকে সরাতে পারেননি। কিন্তু আজকের থেকে এই সরানোর কাজ শুরু হলো। যারা যোগ্য, যারা মেধা, যারা সত্যিকারের শিক্ষক, স্টুডেন্টে যাকে চায় সে সামনে থাকবে, সেই গুরুত্বে থাকবে। একই লোক বারবার সে দক্ষ, এটা আমি বিশ্বাস করি। আমি অনেক লোককে নতুন দায়িত্ব দিচ্ছি, কিন্তু সে তার থেকেও দক্ষ। নতুনরা পরিবর্তনের পক্ষে, পুরানরা কোনো পরিবর্তন করে না। পুরানরা কর্তৃত্বে পারে, নতুনরা নেতৃত্ব দেয়। আমি দেখেছি যারা মেধা সম্পন্ন, এক কমিটির লোক 2টা কমিটিতে থাকবে না, এই বছরই স্যার বা হবে। আমি নতুনদের নেতৃত্ব দেখতে চাই,
আমি সভাপতিকে বিনয়ের সাথে করছি। আমি নতুনদের প্রতি অনেক আশাবাদী। প্রোটোকল অনুযায়ী এমন না যে একদম জুনিয়র মোস্ট 2 বছর আগে নিয়োগ পাইছে সে পার্ট টাইম টিচার, তাকে হেল্প বানাই দেবেন না, একজন সিনিয়র থেকে বাকি 2 জন দেবেন। কারণ এখানে একটা জিনিস হয়েছে, আমার কাছে বারবার কমপ্লেন হয়েছে, স্যারের আশেপাশে কিছু টিচার 7-8 জন টিচার স্যারকে ব্যারিকেড দিয়ে রাখছে, কোনো কথা বলা যাবে না। সুখ-দুঃখের কথা আপনাকে তাকে সুযোগ দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানে একজন নেতাকে সবাইকে স্পেস দিত। আমি রাগ করে আসছি কত দিন তাকে ফালাই দেবো, কাউকে দুনিয়া থেকে ফালাই দেওয়া যায়। ফালাই দেওয়া বুঝলে আল্লাহ ফালাই দেবে, আপনি ফালাই দেবেন। একজনকে রাখবেন, সে তো আস্তে আস্তে প্রতিপক্ষ হবে। এবং একজনকে ইচ্ছা করে যদি আটকে দেখা যেত তাহলে কেউ আর নেতৃত্বে বিকাশ হতো, সেই সাহায্য মানে এখন নেতৃত্ব। আমি তাকে বিনয়ের সাথে বলবো, তা আমাদেরকে সুযোগ দেন। আপনি যেটা পারেন, আপনি যাওয়ার আগে দেখে যান যে এই প্রতিষ্ঠানে চেঞ্জ শুরু হয়েছে। কেন এই প্রতিষ্ঠানে গত বছর মাত্র 17 জন 17 A ক্লাস পাচ্ছে? কেন একসময় অনেক ভালো স্টুডেন্ট, বেশি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট ছিল, এখন না? কারণ গার্জেনদের আস্থা নেই। এখানে যেটা হয়, গার্জেনদের হলেও শিক্ষাগত হয় না, শিক্ষা পাঠ হয় না, ব্যবসা বাণিজ্য বলে যে এই প্রতিষ্ঠান একটা সিন্ডিকেটের আওতা, এই সিন্ডিকেটের বাইরে কিছু বলা যাবে না, করা যাবে না। সেই জিনিসটা আমরা এটা পরিবর্তন চাই এবং সকলের সহযোগিতা নিয়ে আমি সেই পরিবর্তনটা করি। আমি ক্যারেক্ট কলেজে পড়েছি, সেখানে লেখাপড়ার পাশাপাশি এমন কিছু হতো যেটা এখানে হয় না। আপনারা শুধু লেখাপড়া শেখাবেন, একটা মানুষ জীবনে বড় হইতে হইলে লেখাপড়ার পাশাপাশি তার আরও কিছু না। সে কি বোর্ডে ফার্স্ট না হলো, সে ভালো স্টুডেন্ট হলো, তার জীবন কি ব্যর্থ না? এই সারা বিশ্বে লেখাপড়ার পাশাপাশি যা এক্সপিরিয়েন্স আছে, যে যেটা ভালো করে দিলে সেখানেই প্রোভাইড করে। আমার সুযোগ হয়েছিল, আমি হাঁটি পা করে আমি 4টা প্রতিষ্ঠান বানিয়েছি। আমি আমার এলাকায় 93-তে শিখুন্দিয়া সালেহা খাতুন প্রাথমিক বিদ্যালয়, সেটা প্রথমে সরকারি ছিল, এখন তো এটা সরকারি হচ্ছে। আমি 1 বিঘা জমি নিয়েছিলাম 96-এ তখন নিয়ম ছিল 9 বিঘা জমি, এখন 12 বিঘা। আমাদের এলাকায় 1 বিঘা জমিতে আমরা 2 কোটি 2.5 কোটি এর নিচে কোনো জমি নেই। আমাকে এই মানুষজন আমাদের কথা মনে রাখবে। আমরা 2003 সালে আমার স্কুল করে চলেছি। আমি 2007-এ নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় করেছি, নিচে উচ্চ বিদ্যালয়, 4টা প্রতিষ্ঠান। আমাদের 35 বিঘা জমি যে বাজার মূল্য আনুমানিক 30 কোটি। আমার বাবার জমি ছিল, আমার কষ্ট করতে। আমি 67, 68, 69, 70-তে কিন্ডারগার্টেনে পড়াশোনা করেছি। আর বিশালটি সেখানে হয়েছে 5, 6, 7 আমি জেলা উচ্চ বিদ্যালয়ে পড়েছি। ক্লাস 7 থেকে আমি ক্যাডেট কলেজে পড়েছি। 81 থেকে 87 মেডিকেল কলেজে পড়েছি। আমি 2 বছর পিজিতে কার্ডিওলজিস্ট আর নেফ্রোলজিস্ট ট্রেনিং নিয়েছি। 91-এ 96 থেকে আমি 5 বছর বিসিএস পাস করে চাকরি ছেড়ে আমি 96-এ দিয়ে আমি সব কিছু করে হাঁটি পা করে আসতে এখানে এসেছি। আমি যখন এমপি ছিলাম, আমি সব মিলে 14টা প্রতিষ্ঠানে সভাপতি ছিলাম, 2টা মাদ্রাসা, 5-6টা স্কুলে, 5-6টা কলেজ। আমি একটা কলেজে একদিন আসলে আমি 80% সমস্যা করছি। আমি অনেকের দিকে তাকে বুঝতে পারি সে ভালো টিচার না খারাপ টিচার, ট্রাস্ট নেই, মানে কোয়ান্টাম। আমি যখন আসি সব প্রস্তুতি নিয়ে আসি, এখানে কী হচ্ছে না হচ্ছে। এবং এটা আজকে বলি, এটা আমাদের পাইলট প্রজেক্ট, আমার বদিরের আমাদের। এটা কী চেঞ্জ হবে 3 বছর পর আপনার চিন্তাই করতে পারেন। লাগলে আমার টিচার নেব, লাগলে তাদের বেতন বাইরের থেকে দেবো, কোনো সমস্যা নেই। কোনো সিন্ডিকেটের হাতে এই স্কুলকে বা ছেড়ে দেবো। ভালো টিচার নিব, যে টিচার আপনারা দেখে আপনারা সালাম করবেন, যারা এখানে শিক্ষকতা করেন। যেমন অঙ্ক জানেন তেমন ইংলিশ জানেন, ওয়েট করেন। টাকার সমস্যা, টাকা আমরা ব্যবস্থা করে দেব, ওয়েট করেন, একটু ওয়েট করেন। কিন্তু পাইলট প্রজেক্ট এটা আপনাদের অনেকে সুবিধা মতো ওই প্রতিষ্ঠানে চলবে এটা চাই না। অনেকে দাবি আসছে, আমিও বদিকে বললাম, স্যার চলে দেবেন, যাওয়া আগে সব কিছু ঠিকঠাক করে দেবেন। 10 বছরের অডিট, ইন্টারনাল অডিট, বদি এটা প্রয়োজনীয় ব্যবস্থা নয়, এটা করতে হবে। আমরাও চাই এই স্কুলে অডিট হবে। কেন এখানে যাওয়া আগে স্যার এটা বদনাম নিয়ে যাবে, অডিট টডিট করে আপডেট করে সুন্দর করে হিসাব মিলে যাবে। কম্পিউটার নিয়ে কথা আছে কম্পিউটার প্রতিষ্ঠা একটা চলে না, এখানে যখন কম্পিউটার কিনা হবে, প্রত্যেকের টাকা একদম পলিটিশিয়ান মিনিমাম কয়েকটা 5-6টা কম্পিউটার কিনা হবে। কম্পিউটার বেশি দাম না, বাচ্চারা শিখতে পারবে না কম্পিউটার, কিন্তু কম্পিউটার লাভ। ওইটা 3 বছরের জন্য দেওয়া হয়েছিল, ম্যাথ শেষ। ওটা তো এমন সিস্টেম করা, এটার কথা আমি বলতে চাই না, ওটা তো আর কাজ করবে না। এর উপায় কি? বিকল্প বুদ্ধি করে
সিসি ক্যামেরা প্রত্যেক রুমে থাকবে, সিসি ক্যামেরা আনতে হবে। আমার বাসায় 12টা সিসি ক্যামেরা। কেন? আমি যদি আমার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগাতে পারি, ওই দিন একটা লোক আমার বাসার সামনে গুলি করে মারছে, সিসি ক্যামেরা সব ফুটে দিয়ে দিচ্ছে, সে অ্যারেস্ট হয়েছে। প্রত্যেক রুমে সিসি ক্যামেরা দেবে, সিসি ক্যামেরা চালু থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে সিসি ক্যামেরা বন্ধ রাখা এটা চলবে না। এবং একটা সভাপতি মনিটরে থাকবে, সেই ঘরে বসে দেখতে হবে সিসি ক্যামেরা কোথায় কি আছে না আছে। এই যে পানি নিয়ে মেয়েদের কমপ্লেন, কেন পানির ব্যবস্থা হচ্ছে না? ফিল্টার কতদিন পর নাটক হয়, পানি চেঞ্জ নেই। মেয়েরা আমাদের সন্তানের মতো, যে পানি ওরা খায় সেই পানি স্যার, প্রধান শিক্ষক, টিচাররা খাবে, তারপর বুঝবেন যে এটা পানি ঠিক আছে। তাদেরকে খেতে তাদের অসুবিধা সুবিধা যেতে পারে। আপনার বিবেক কেন কাজ করে? আপনারা চিন্তা করেন যে আমি কী করবো। এই যে এমপিওভুক্ত প্লাস নন এমপিওভুক্ত এই বৈষম্য নিরসন, বেতনের কথা বলেছি। হ্যাঁ, ইউনো সব আরও ভালো জানেন, আমরা বেতনের চিন্তা করছি। তড়িঘড়ি কিন্তু কিছু করা যাবে না, আমাদের একটা ফান্ড আছে, আর কি ব্যবস্থা করা যায়। এক জায়গার থেকে পানি পড়ে, নিচে যদি ফুটা থাকে সেখান থেকে তো অনেক পানি চলে যাবে। আমি বললাম যে গুড ম্যানেজমেন্ট হলে অনেক টাকা যে সংস্থা হবে, এটা আমরা চিন্তাই করতে পারছি না। আমরা জানি ফুটাগুলো এত থাকে, সভাপতিও জানি, সময়ের মধ্যে সেটা স্টেপ নেওয়া হবে। ওয়েট করি, কেন বাচ্চাদেরকে আপনি প্রাইভেট পড়ার জন্য চেক করবেন? এটা আপনি পারেন না। দুশাক কলেজে একটা গল্প করি, আমি স্টুডেন্টদের সাথে একদিন মত বিনিময় করলাম 3 ঘন্টা, সিঙ্গেল জানলা খোলা, আমি সে সবাই দেখতেছে দূর থেকে, কী সমস্যা বলে তা পড়াইতে পারে, আমাদেরকে চাপ দেয়। ঠিক আছে, নেক্সট ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত হলো, ঠিক আছে কী করো, প্রশ্নপত্র বাইরের থেকে আসবে, সে হাতে প্রশ্ন করতে পারবে, বাইরের থেকে আসতো 6 মাস পরে এখন তার কাছ থেকে প্রাইভেট করতে যায়। তার ওই যে উনি প্রশ্নটা ভুলে দিতেন, সেই জন্য ওনার কাছে করতে দিতেন। সেই জিনিস এই স্কুলে হয় না। এটা আপনারা যারা বলেন 80% বাংলাদেশে অল টিচার যারা প্রাইভেট পড়ায় 80% ব্লাইন্ডলি আমি বলতে চাই তারা প্রশ্নপত্র করে দেয়। এক সময় ছিল 40-50 হয়েছে, বাবা এটা একদমই না, বাবা প্রশ্ন করছে, সন্তানগুলো প্রশ্ন দেয়। সেরকম ব্যক্তিকে আমি চিনি, আমার পরিবারে আছে, আমার শ্বশুরবাড়িতে প্রাইভেট। এখন তাদের মূল উদ্দেশ্য হলো যে আমার টাকাটা যেন ঠিক আসে, আমি টাকার দিকটা স্বল্পগুলো আদর্শ দিতে না হোক, আমার প্রশ্ন আমি বলে দেবো। মানে কিসের টিচার? আপনার প্রশ্ন করতেছেন, সেই প্রশ্ন প্রাইভেট যারা করে তাদেরকে বলে দিচ্ছেন, এগুলো স্কুলে হবে লাগলে প্রশ্ন আবার বাইরে থেকে ওয়েট করে। তারপর সাবজেক্ট অনুসারে কাজ ডিস্ট্রিবিউশন করতে হবে। জেনারেলটা শুধু ডে সেশনে থাকবে, মর্নিং সেশনে থাকবে না। দেখুন নিয়ম, বাচ্চারা কি মানুষ না? বড়দের জন্য জেনারেলটা থাকবে, ছোটদের জন্য থাকবে না। এইসব নিয়ম, ফ্যান লাইট যেগুলো ঠিক না, এগুলো ঠিক করে। আমি একটা জিনিস বাস্তব কথা বলতে চাই, এই যে আমাদের এমন দক্ষ একজন অফিসার, স্টুডেন্টরা ভয় পায়, টিচাররা ভয় পায়, সবাই তার কাছে জিম্মি, পরীক্ষার রুটিন সে করে বলে অভিযোগ আসছে। প্রক্সি ক্লাস কে যাবে সেটা নাকি তার মাথার থেকে আসে, নোটিশ ক্লাসে দেওয়া হয় সেটা নাকি সে ঠিক করে দেয়। আমি অবাক করি, এটা কি দরকার? কি অ্যাসিস্ট্যান্ট হেডস্যার তো দরকার নাই, ওনাকে ছুটি দিয়ে দেন। আমি নিশ্চিত সেগুলো পারে, আমি অবাক কনফিডেন্ট। আমাকে 12 জন বলছে উনি এগুলো সব করে। অ্যাসিস্ট্যান্ট হেডস্যারের ম্যাডামের দায়িত্ব হলো রুটিন করা, এটা কলেজও তাই। উনি যদি এত যোগ্য হয় তাহলে তোমার দরকার, ওনাকে বেতন ডাবল করে দেবে। ওনার মতো যোগ্য সহকারী থাকতে দরকার নেই। ওনার যোগ্যতা অন্যকে অযোগ্য করে তুলতেছে, এটা আপনি যেতেই পাচ্ছেন না। লিভ সার্টিফিকেট, প্রশংসাপত্র, ট্রান্সফার, এগুলা নাকি তার সন্তান তাকে টাকা আছে, ধমক দেয়, কখনো টাকা নেয়, সে টাকা কী করে আল্লাহ জানে। এইসব অস্বচ্ছকার এই স্কুলে এখন দিতে হবে। আমি মনে করি এইসব করার জন্য দরকার একজন টিচারকে প্রতি ত্যাগ করে দেব, সেই টিচারকে দেখভাল করবে, উনি তাকে হেল্প করবে। উনি অনলি নন, উনি যা গাইডলাইন করবে, উনি হেড স্যারকে যা বলবে, অ্যাসিস্ট্যান্টকে বলবে, ওনারা ডরে তার কথা শুনবে। এই সিস্টেম আজকে থেকে পাবে, এটা হবে না, এটা আমি মানতে চাই। 2-3 মাস পর অভিভাবকদের জন্য মত বিনিময়ের ব্যবস্থা করবে। আমার সরকার সভাপতি করবো, যে একজন সিনিয়র টিচার তোদের কথা বলবো। অভিভাবক কোথাও আমি জানি না ক্যাম্পাসের ভিতরে বসে, আপনারা যদি মনে করি জায়গা করে দেন, আমাদের ক্যাম্পাস পুরো হচ্ছে অসুবিধা।
কিংবা বাইরেও করতে পারেন, আমাদের অন্য জায়গায় জমি আছে মন্দিরের পাশে, ওখানে বসার কারণে পরিবার এসে কী করবেন, কাজ চলবে, আমি বুঝি না। এটা আপনার বারবার যে বললেন আদৌ কি প্রয়োজন আছে, এটা আপনারা চিন্তা করেন। এটা আমি কিছু বলতে চাই, ক্যান্টিনের মান বাড়াতে হবে। আমরা হোস্টেলে দেখেছি, আমি জানি যে স্ট্যান্ডার্ড করতে হবে, বলি এটা উদ্যোগ না। হ্যাঁ, মেয়েদের কমিউনিটিটা আপডেট করো, লাইব্রেরিতে বাচ্চাদের বইও থাকতে হবে। হ্যাঁ, আমরা চাই যে আমরা যেসব সমস্যা নিয়ে এখানে আসছি, মেয়েদের হোস্টেলের ব্যাপারে কথা হয়েছে, আমিও চাচ্ছি দল ক্ষমতা আসুন, আমরা 110% এখানে হোস্টেলের মধ্যে এমন হোস্টেল যেটা ঢাকার ওই নয়। আমি শুনেছি যে 15 লক্ষ টাকা ব্যাপার বুঝে আমাকে বলেছে, আপনারা ঠিক করেন কমিটি স্যারকে নিয়ে যে কোন কোন জায়গায় কাজ হবে, কিন্তু 15 লক্ষ টাকা কাজ শুধু 5 লাখ টাকা ভাউচার মিলাবে এইটা হবে। প্রত্যেক প্রজেক্টের সাথে টিচার ট্যাগ করে থাকবে, সে মার্কেটে যাবে। কিন্তু কিছু সিস্টেম লস ওভারঅল হতে পারে যে 1-1.5 লাখ টাকা সিস্টেম লস হচ্ছে, কিন্তু অর্ধেক টাকা সিস্টেম লস বলতে এটা হবে, টাকা এখানে আছে 5টা প্রজেক্টে 7টা প্রজেক্টের কাজ হবে, ছোটো ছোটো 2 লাখ 1 লাখ 3 লাখ টিচার প্রত্যেকে যাবে, সে মার্কেটে যাবে, সে যাচাই বাছাই করবে। এখানে আওয়ামী লীগ সরকার এখন নাই, এখন দুর্নীতি হবে। আওয়ামী লীগ নেতা প্রথম দমন হলো, আজকে এখানে 100 লোকের খাবারের ব্যবস্থা বদলি করেছে, 300 টাকা করে খাবার, 30,000 টাকা তার পকেট থেকে গেছে, আরও হয়তো গেছে, সেটা না বললাম। হ্যাঁ, এই যে খাবার আওয়ামী লীগের যে বাউচার দেন, গিফট দেন, এটা দেন, তারা নিজেরা জীবনে কোনদিন পকেট থেকে খরচ করে। তারা খালি তাদের দাম, সবার দাম যদি আনিস হইতো, আমি খালি সব কিছু আনবো, টাকা আনবো, জমি আনবো, ওইটা আনবো, এটা ভালোই, ভালো কিছু জানে। আমি জানি টিচারদের বক্তব্য শুনে ভালো লাগলো, যে আমি আশা করি নাই এতজন টিচার স্পষ্ট করে তাদের কথা বলতাম। আমি খুবই মানে আনন্দিত যে এটা হয়েছে। আর হয় কি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি হয়েছে, এগুলা কী করবো আমরা বলতে চাই না। কোচিং নিয়ে একটা কথা বলতে চাই, কোচিংয়ের টাকা 1 বছর 600 হবে, আর বছর 1000 হবে, এইসব বদনাম আপনি একেবারে নিতে চান। সব ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম আছে, কোচিংয়ের টাকা 20% 30% স্কুল ফান্ডে জমা থাকে, ওই টাকাটাকে রেখে তারপর কোচিংয়ের টাকা ভালো। আপনি একজন টিচারকে খুব পছন্দ করেন, একজনকে কোচিংয়ে 1 মাসে কাজ দিন 5টা, আর একজনকে দিলেন 12টা, এরকম বৈষম্য করতে হবে, ব্যালেন্স। কেন আপনাকে এইসব করতে যাবে? আপনি কি তাহলে চিননি? আপনি তাকে ভয় পান? আওয়ামী লীগের টেনর তো শেষ, তাদের রিক্রুট ছিল, আপনি তাকে ভয় পাচ্ছেন। আমি স্যারকে বিনিয়োগ বলতে চাই, আগে ছিল যে মানে স্টুডেন্ট, যে এখন যে কথাগুলো উঠলো, ভালো স্টুডেন্ট নাই দিয়ে ভালো রেজাল্ট আনবে, এই সবটা আপনি বিশ্বাস করেন। স্টুডেন্ট আসবে, তাকে ভালোভাবে পড়াবেন, আর ভালো স্টুডেন্ট আসবে কেন? ডিম আগে না মুরগি আগে, সেই নিয়ে যখন বিতর্ক হয়, তা আপনারা সেই বিতর্ক করতে যাচ্ছেন যে ভালো স্টুডেন্ট নাই সেজন্য রেজাল্ট খারাপ। আসবে খারাপ স্টুডেন্ট, আপনার কাজগুলো তাকে ভালো স্টুডেন্ট হিসেবে দেখতে হবে, সেটা না করতে পারলে আপনার কেমনি। আর আমি যে কথা বলেছি, এত কমিটি দরকার নেই, আমি তার সাথে একদম। ভর্তি কমিটি, পরীক্ষা কমিটি, উদযাপন, 2-3টা কমিটি থাকলে তো এটা হয়। এবং কমিটি করার সময় প্রতি খেয়াল রাখবা, যারা অতীতে দায়িত্ব পেয়েছে এখন তাদের আগে ব্ল্যাক লিস্ট করো, এই 10 জন তারা বারবার ঘুরে ফিরে আসছে, এই 10 জনকে দায়িত্ব পাচ্ছে, নেক্সট ব্যাচ পাই। আমাদের আরও দক্ষ টিচার দরকার, ওনারা চলে যাবে, তবে ওনার কাজ শিখবে কেন? কাজ শেখার সুযোগ করে তো দিতে হবে। ওনারা তো অনেক এনজয় করছে, এবং নতুন কাউকে এনজয় করার সুযোগ দেয়। একজন হেড হবে সিনিয়র, বাকি জুনিয়র 2 জনকে দিয়ে প্রত্যেকটা কমিটি দায়িত্ব নিয়ে পালন করতে হবে। এবং আমি সেই যেটা বলতে চাই যে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। ইউনূস সাহেব একটা কথা বারবার বলেছে যে এটা ফ্যামিলি থেকে আসে, আপনি ভালো প্রতিষ্ঠান করে শেখানো, আপনি এখানে যে টিচারের মধ্যে থাকবেন, আপনি এটা মাঝে মধ্যে বলে থাকবেন। আমাদের নিয়ে আগেও অনেক কিছু হয়েছে, এখনও অনেক কথা বলে। ভূপেন হাজারিকা একটা চমৎকার, অনেক জনপ্রিয় একটা গান আছে, মানুষের জন্য জীবনের জন্য। এই গানটা এই কারণে লেখা হয়েছে, গানের শেষের দিকে আছে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? আমরা অনেক রাজনীতিবিদরা আছে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, অমুক হয়েছে, কিন্তু আমি আসলে মানুষ নই। লেখাপড়া শেখা মানুষ ভিতরে 2 জিনিস, এক জিনিস। আপনাদের ব্যাপার তো আরও উপরে, সেই জায়গাটায় যদি আপনি নষ্ট করেন, তাহলে তার শিক্ষকতা বলে আপনি দেখতে আপনার দানবের মতো আচরণ করবেন, ওর সাথে খারাপ ব্যবহার করবেন। আমার একটা বাজে গুণ ছিল, আমি যখন ম্যানেজিং কমিটির সভাপতি থাকতাম, যে টিচাররা
সাহসী, স্পষ্টবাদী এবং প্রিন্সিপাল কিংবা হেডমাস্টারের বিরুদ্ধে তাদেরকে আমি টিয়া মানি। আমি শান্তিতে ঘুমাইতাম, স্যার ওইটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে। আমি কমিটি এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আমি খালি ঝুলি দিয়ে দেবো, আমরা কিচ্ছু করার দরকার নেই। ওই 2টি আর বাকিটা আমার করতে স্যার, এটা কোনদিন এসে বাসায় দেখা করতো, কলেজ অর্ধেক থামবে, বদি পারলে এটা করো। আমি যেটা বলে দেবো, তুমি চয়েস করবা টিয়া, স্যার চয়েস করবে না। স্যার যাওয়ার আগে আমাদের কিছু কাজ করতে চান, সভাপতি চয়েস করবে কাকে টিয়া মানে। এবার তো হয়ে গেছে, এরপরে যখন তুমি হবা সেটা। আর আমি আশা করবো এই যে ব্যাচ পড়ার মধ্যে সম্মান দিয়েছে। বিদেশি যে যত বড় ব্যক্তি ওই যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে ব্যাচ, এই ট্যাগ, আপনি টিচার, সেটা পড়েই কিন্তু আসতে হবে, অন্য কিছু করলে কিন্তু এটা হবে। স্যারগুলোর ব্যাপারে স্যারে অনেক ইমোশন কাজ করে। স্যারগুলো ভালো টিচার, তিনি আমার কোনো সন্দেহ নেই। আমি কথা বলছি, আমি জানি, কিন্তু তাকে আমি ওই সময় লেগেছিলাম কেন, সে একদিন হঠাৎ করে এমন একটা আচরণ করলো যেটা সে শিক্ষক হিসেবে করতে পারে। ওইটা সে খারাপ করছে, এটি কোনো সন্দেহ নেই। ওইটার ব্যাপারে সিদ্ধান্ত কী নেবেন, কমিটি নেবে, সেটার ব্যাপারে আমি কিছু করতে চাই না। এখানে টিচারদের সংকট আছে, এই সংকট কিন্তু আমাদের আসলে দূরীভূত করতে হবে। প্রতিষ্ঠানের স্বার্থটা আমার বড় করতে হবে। পরিশেষে আমি ইউনুস সাহেব চলে যাবে, বক্তৃতা আমি আর বেশি বাড়াতে চাই না। আমাদের সবার একটা প্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যেভাবে চলা উচিত, শিক্ষা বান্ধব, ছাত্রছাত্রী বান্ধব, সেইভাবে চলবে। কোনো বিশেষ ব্যক্তিকে গুরুত্ব দিয়ে কোনো পোস্ট তৈরি করা হবে না, ওরকম দায়িত্ব দেওয়া হবে। আমি পরিবর্তনের পক্ষে। যারা এতদিন এনজয় করছেন তাদেরকে আমি আগেই সালাম দিয়ে দিলাম, এখন থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন। এটা আমার ইচ্ছা, আমার বিচার, ওদিকে বললাম। নতুনদের সুযোগ দাও, আমি নিশ্চিত প্রতিষ্ঠান ভালো থাকবে এবং প্রমাণ করে দাও এত অভিজ্ঞতা লাগে না। আমার মেধা প্রজ্ঞা থাকবে, এটা দিয়ে অনেক ভালো কাজ হবে। যে অভিজ্ঞতার কোনো বাস্তব প্রতিফলন নাই, যে অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, এই অভিজ্ঞতা আমাদের দরকার নেই। আমার নতুন কিছু ভীষণ দরকার, যেটা ইয়াংদের মধ্যে আছে। আমি ইয়াংদের নেতৃত্বে প্রতিষ্ঠান পরিচালিত হবে। একজন খালি সিনিয়র থাকবে চেয়ারম্যান, বাকি 2জন জুনিয়র। এইভাবে কমিটি করে দাও, নতুনকে সুযোগ দাও। যে 5 বছর ধরে এই কমিটি হেড, তাকে ওখানে থাকবে, এটা চেঞ্জ করে দাও। আমি আশাবাদী সকলের সহযোগিতা। আমি যে কথাগুলো বললাম, এই এলাকার গার্জেন হিসাবে সকলের গার্জেন, আমি বয়সে বড়, আমি ডিওয়াইপি ছিলাম, আমার অভিজ্ঞতা বেশি, সে আলোকে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য আমি দিতে পারি। আমি প্রতিষ্ঠানের স্বার্থে বলেছি, আমি চাই সকলের সহযোগিতা। এটা সবারের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে, এটি আমার প্রত্যাশা। আপনারা ভালো থাকেন।